হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ 50খানা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নিয়ে। আজকের যে প্র্যাকটিস সেটটা রয়েছে এখানে 50খানা কোশ্চেন থাকবে। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট নম্বর 26। এই কোশ্চেনগুলো তোমাদের সিজিএল, জিডি, দিল্লি পুলিশ, সিএইচএসএল, এনটিপিসি, ক্লার্কশিপ, এই সকল যে এক্সামগুলো তোমরা প্রিপারেশান নিচ্ছ যারা, তোমাদের জন্য সবার জন্যই কিন্তু এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। যেমন এমটিএসের জন্য গুরুত্বপূর্ণ, তেমন তোমাদের জন্যও কিন্তু এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক, কমেন্ট এবং যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেখানে তোমাদের সমস্ত এক্সাম রিলেটেড আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এখন যেহেতু এমটিএস এক্সাম রয়েছে 30 তারিখ থেকে, তো এমটিএস এক্সাম রিলেটেড যা সকল আপডেট সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া হচ্ছে। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও এবং এই ক্লাসের পিডিএফও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়। আগের যতগুলো প্র্যাকটিস করিয়েছি সমস্ত প্র্যাকটিস সেট অলরেডি আমাদের টেলিগ্রামে পিডিএফ দেওয়া হয়ে গেছে। যারা সংগ্রহ করতে চাও তো অবশ্যই সংগ্রহ করে নাও, দেরি না করে টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করে নাও। চলো এবার শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে? ধারা 21A। ধারা 21A নিচের কোন অধিকারের সাথে সম্পর্কিত? ধারা 21A যেটা হচ্ছে শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত। 2 নম্বর কোশ্চেন চলে যাও। অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন কে? অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 জিতলেন কে? সঠিক অ্যান্সার ভাবি মেহতা, অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। বাজার মূল্যে জিএনপির পরিমাপ করা হয়। বলো, এটা কিন্তু আমি অর্থনীতির যে ক্লাসটা করিয়েছি, তোমাদের 2টো ক্লাস করেছি, সেই অর্থনীতির ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3। জিএনপি সমান হয়ে থাকে বাজার মূল্যের জিডিপি প্লাস বিদেশ থেকে নেট ফ্যাক্টর আয়। তারপর 4 নম্বর, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয়? ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, অলিম্পিক নিয়ে যে ক্লাসটা করেছি সেখানে আলোচনা রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 1927 সালে গঠিত হয়। তারপরে 5 নম্বর, নিচের কোনটি মৌলিক দায়িত্বের আয়তায় আসে না? এটা খেয়াল করতে হবে পরীক্ষার সময়। পুরো প্রশ্নটা ভালো করে পড়বে। এই না সূচক যে সকল প্রশ্নগুলো থাকে এগুলোতেই অনেক সময় গোলমাল হয়ে যায়। আমরা দেখেছি আমাদের ভিডিওতে অনেক সময় আমরা যে ক্লাস করেছি সেখানে না প্রশ্নটা রয়েছে, বা আমরা যে পোস্টগুলো দিই, কুইজগুলো করাই, ওখানে অনেকে কমেন্ট করে নাটা দেখে না, আমরা যে অ্যান্সারটা দিই সেটাকে ভুল বলে, যে আনসার ভুল রয়েছে। তো এই জন্য বলছি নাটাকে ভালো করে খেয়াল করতে হবে, প্রশ্নটাকে ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে পড়তে হবে। পরীক্ষায় এরকম গোলমাল করা যাবে না। অনেক সময় এ ভুল হয়ে থাকে এবং জানা সত্ত্বেও, উত্তর সঠিক অ্যান্সার জানা সত্ত্বেও তোমরা কিন্তু ভুল করে দিয়ে আসো। যেহেতু সামনে পরীক্ষা তার জন্যই এত কথা বলা, নাহলে কিন্তু বলতাম না। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4 জীবিকা মজুরি নিশ্চিত করা। এটা কিন্তু মৌলিক দায়িত্বের আওতায় পড়ে না। মৌলিক দায়িত্বের মধ্যে কী কী রয়েছে? পাবলিক সম্পত্তি রক্ষা করা, স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন করা ও অনুসরণ করা, সমৃদ্ধ ঐতিহ্যের মূল্য সংরক্ষণ করা। পরবর্তী চলে যাও 6 নম্বরে, দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসটি লিখেছেন কে? না, এটা লিখেছেন কিরণ দেশাই। খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট এমটিএস পরীক্ষার জন্য। ঠিক আছে, দ্য ইনহেরিটেন্স অফ লস, এটা হচ্ছে কিরণ দেশাইয়ের উপন্যাস। ইন্ডিয়ান নেভি ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হয়েছেন 2024-এ, তিনি হচ্ছেন কৃষ্ণ স্বামীনাথন। 8 নম্বর, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই শহরে অবস্থিত, নিচের কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? গেটওয়ে অফ ইন্ডিয়া যেটা মুম্বাই শহরে রয়েছে, ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত।
মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ফলে ভারত সরকারের আইন প্রণয়ন হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের ফলে ভারত সরকারের আইন প্রণয়ন হয়, সালটা হচ্ছে 1919। এই মন্দিরটি কোন মন্দির বলো, যা সোলাঙ্কি রাজবংশের রাজা প্রথম ভীমদের দ্বারা নির্মিত হয়েছিল। এর সামনে একটি আয়তাকার পুকুর রয়েছে যার নাম হচ্ছে সূর্যকুণ্ড। এই মন্দিরটির নাম কি? সোলাঙ্কি রাজবংশ রাজা প্রথম ভীমদেব দ্বারা নির্মিত হয়েছিল। এটা হচ্ছে মোধেরা সূর্য মন্দির। কী হয়ে যাবে? মোধেরা সূর্য মন্দির। এবার তোমরা একটু দেখে নাও একটু সময়, যদি তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো, যদি না সংগ্রহ করে থাকো পিডিএফটা সম্পর্কে একটু জেনে নাও। এমটিএস এবং হাবিলদার, এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য 2019 থেকে 23 যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের যে কোশ্চেনগুলো এসেছিল 4300 প্লাস কোশ্চেন সম্পূর্ণ বাংলাতে এবং উত্তর সহ তার সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই পিডিএফটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এমটিএস 2024-এর পরীক্ষা মাথায় রেখেই এই পিডিএফটা তৈরি করা হয়েছে। তো এখানে ডেমো পেজটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এই যে বক্স যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ব্যাক এক্সট্রা ডিটেলস, ঠিক আছে? এগুলো এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে কোশ্চেনের। তাছাড়া আনসার তো ওইখানেই মার্ক করা রয়েছে, এটাকে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারবে, সেরকমই পিডিএফটা তৈরি করা হয়েছে। এই পিডিএফ মূল্য রাখা হয়েছে মাত্র 50 টাকা, যাতে সবাই নিতে পারে, সব ছেলেমেয়েরা সবার সামর্থ্য অনুযায়ী এর জন্য 50 টাকা করা হয়েছে। এই পিডিএফটা যদি নাও তাহলে এই পিডিএফটার সঙ্গে তোমরা আরেকটা পিডিএফ ফ্রি পাবে, সেটা হচ্ছে এসএসসি জিডি 2023 যে এক্সামটা হয়েছিল সেখানে 520খানা এমসিকিউ রয়েছে, 520খানা। মোট তোমরা যদি দেখো তাহলে 4800 প্লাস কিন্তু এমসিকিউর দুটো পিডিএফ পাবে মাত্র 50 টাকায়, সম্পূর্ণ বাংলাতে, ঠিক আছে? সম্পূর্ণ বাংলাতে জেনারেল অ্যাওয়ারনেসের এই পিডিএফটি। তো এটা যদি নিতে চাও তো অবশ্যই এই যে নাম্বার রয়েছে স্ক্রিনে 6294528484 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে হাই লিখে যদি পিডিএফটা নিতে চাও তো অবশ্যই মেসেজ করবে। চলো এবার শুরু করি আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সদস্যপদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্যপদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সেটা হচ্ছে WTOর বাধ্যবাধকতার কারণে ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা কমিয়েছে, ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা কমিয়েছে। এরপরে চলে যাও 12 নম্বরে। 12 নম্বরে কী রয়েছে? গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে 18 সপ্তাহ করতে চলেছে কোন দেশ? গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে 18 সপ্তাহ করতে চলেছে, এটি হচ্ছে ডেনমার্ক। স্বাধীনতার সময় কোন প্রধান কর্মসংস্থান উৎপাদনকারী খাত ছিল? স্বাধীনতার সময়, ভারতের স্বাধীনতার সময় কোনটি প্রধান কর্মসংস্থান উৎপাদনকারী খাত ছিল? সেটা হচ্ছে তখন কৃষি হয়ে যাবে সঠিক অ্যান্সার। মুদ্রার অধ্যয়নকে কি বলা হয়? সংখ্যাতত্ত্ব বলা হয়। জাতীয় আয়ুষ মিশন 31শে মার্চ 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় আয়ুষ মিশন এই যে স্কিমটি কখন চালু করা হয়েছিল, মানে কত সালে চালু করা হয়েছিল জাতীয় আয়ুষ মিশন? এটা চালু করা হয়েছিল 2014 সালে চালু করা হয়েছিল। 16 নম্বর দেখো, নিচের কোন খনিজ আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে আছে? সবচেয়ে আমাদের বেশি পরিমাণে রয়েছে আমাদের যে খনিজ পদার্থটি সেটি হচ্ছে ক্যালসিয়াম রয়েছে। 17 নম্বর, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান হচ্ছে 159। 18 নম্বর, 2003 সালে ড্যাশ কে পদ্মভূষণে ভূষিত প্রথম ভারতীয় মহিলা নৃত্যশিল্পী হয়ে ওঠেন? পদ্মভূষণ ভূষিত প্রথম ভারতীয় মহিলা নৃত্যশিল্পী খুবই ইম্পর্ট্যান্ট, তিনি হচ্ছেন সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 2003 সালে পেয়েছিল পদ্মভূষণ। সোনাল মানসিংহ একজন ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী, এটাও কিন্তু মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট।
তারই সঙ্গে 1992 সালে এবং 2003 সালে তিনি সর্বকনিষ্ঠ বিজয়ী হিসাবে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার 1992-তে পদ্মভূষণ পেয়েছেন আর 2003-তে পদ্মবিভূষণ পেয়েছে। এরপর দেখে নাও 19 নম্বর কোশ্চেন। 1991 সালে নতুন অর্থনৈতিক নীতির অধীনে উদারীকরণ এবং বেসরকারীকরণ উদ্যোগের প্রাথমিক ফলাফল কী ছিল? ভারত সরকার অনুসরণ করেছিল, বলো 1991 সালে। তো সেটা হচ্ছে বিশ্বায়ন। তারপরে 20 নম্বর, গোয়া নিচের কোন আকরিকের জন্য সুপরিচিত? গোয়া যেটা হচ্ছে লোহা এবং ম্যাঙ্গানিজের জন্য সুপরিচিত। 21 নম্বর, আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটা হোস্ট করবে কিন্তু বাংলাদেশ করবে। তো খেলাটা কিন্তু বাংলাদেশে হবে না। বাংলাদেশ চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এটি এখন এই একই তারিখে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে, যদিও আয়োজন অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই রয়েছে। খেলাটাকে স্থানান্তর করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন, উত্তর দক্ষিণ করিডোর এটি গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ের অংশ কোন দুটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সংযুক্ত করে? গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়ে এটি জম্মু কাশ্মীর এবং তামিলনাড়ুকে সংযুক্ত করেছে। 23 নম্বর, দিল্লির সুলতানরা এই অঞ্চলের অনেকগুলি শহর তৈরি করেছিলেন যা আজ দিল্লি নামে পরিচিত। তো নিচের কোনটি তাদের দ্বারা নির্মিত হয়নি? এই দিল্লির সুলতানদের দ্বারা নির্মিত হয়নি কোন শহরটি? সেটা হচ্ছে কোনটা? অপশান তো এখানে অলরেডি রয়েছে, তো একটু আমি ছোটো করে দিচ্ছি, দেখে নাও। যেটা হচ্ছে লালকোট নয়, বাকি সিরি, জাহানপান আর হচ্ছে তুগলকাবাদ এগুলো কিন্তু তৈরি করেছিল, এই শহরগুলো কিন্তু তৈরি করেছিল। 24 নম্বর দেখো, সংবিধান দ্বারা রাজ্যসভার ক্ষেত্রে কোন ধরনের নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? সংবিধান দ্বারা রাজ্যসভার ক্ষেত্রে কোন ধরনের নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আনুপাতিক প্রতিনিধিত্ব। 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন বছর বোম্বেতে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের জাতীয় কংগ্রেস বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। শাস্ত্রীয় নৃত্যের কয়টি রস উপস্থাপিত হয়? শাস্ত্রীয় নৃত্যের কয়টি রস রয়েছে? 9খানা রস রয়েছে, 9খানা। সেগুলো কি কি দেখে নাও, এখানে পুরো একদম ছক দিয়ে দিয়েছি আমি। সিঙ্গার রস, রৌদ্র রস, বিভাৎসার রস, বীর রস, শান্ত রস, হাস্য রস, করুণা রস, ভয়ানক রস, অভূতা রস। এই 9খানা রস রয়েছে। প্রত্যেকটা রসের কিসের জন্য সেগুলোও লেখা রয়েছে। এবার চলে যাও 27 নম্বর কোশ্চেন। 27 নম্বরে কী রয়েছে? বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের প্রথম পরিচিত যন্ত্র কোনটি? লিওনার্দো দা ভিঞ্চি 1400 সালের দিকে তৈরি করেছিল। তৈরি করেছিল বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। সেই যন্ত্রটির নাম কি না? সেটা হচ্ছে হাইগ্রোমিটার, তাই তো, হাইগ্রোমিটার। 28 নম্বর কোশ্চেন দেখো, প্রয়াগ প্রশস্তি এলাহাবাদ স্তম্ভের শিলালিপি নামেও পরিচিত। সংস্কৃত ভাষায় রচিত হয়েছে প্রয়াগ প্রশস্তি। ড্যাশের দরবারি কবি হরিসেন। এই প্রয়াগ প্রশস্তিটা লিখেছিলেন কি? হরিসেন লিখেছিলেন। কার দরবারি কবি ছিলেন? তো ইনি ছিলেন সমুদ্রগুপ্তের দরবারি কবি। 29 নম্বর, তৃতীয়বার মহাকাশে গিয়েছেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী? তৃতীয়বার মহাকাশে গিয়েছেন তিনি হচ্ছেন সুনিতা উইলিয়ামস, যিনি কিন্তু এখনও আসেনি, মহাকাশেই আছেন। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য মহাকাশেই রয়েছেন। তো এখন আরও কয়েক মাস বা বছর থাকতে হবে ওখানে। তো এখানে তাহলে অপশান নাম্বার 2 তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুনিতা উইলিয়ামস। 30 নম্বর দেখো, মেরা হাউচংবা ভারতের কোন রাজ্যের শান্তি উদযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব? মণিপুর। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার মণিপুর।
সংবিধান সংবিধান ৮০তম সংশোধনী আইন ২০০২ দ্বারা ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি সন্নিবেশিত হয়েছিল? ২০০২ দ্বারা ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি সন্নিবেশিত হয়েছে? ধারা ২১A, ধারা ২১A যোগ করা হয়েছে। কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবার শপথ নিলেন ভ্লাদিমির পুতিন? বলো, ভ্লাদিমির পুতিন কোন দেশের রাষ্ট্রপতি? তিনি কিন্তু নিউজে রয়েছেন অলরেডি, অনেকবারই দেখেছো নিউজ, যদি তোমরা দেখে থাকো তো তিনি হচ্ছেন রাশিয়া। অপশান নম্বর ৪ সঠিক অ্যান্সার, রাশিয়া হয়ে যাবে, তাই কি না? পঞ্চমবারের মতো কিন্তু শপথ নিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে। আর রাশিয়ার যদি রাজধানী জিজ্ঞেস করে তাহলে মস্কো, আর যদি মুদ্রার নাম হচ্ছে রুবেল। ৩৩ নম্বর, বাথুকাম্বা। বাথুকাম্বা হলো ড্যাশের একটি রঙিন ফুলের উৎসব যা এই অঞ্চলে বিদেশি ফুল দিয়ে মহিলারা উদযাপন করে। এই অঞ্চলের বিদেশি ফুল দিয়ে মহিলারা উদযাপন করেন বাথুকাম্মা। এটা হচ্ছে তেলেঙ্গানার একটি রঙিন ফুলের উৎসব। মহিলাদের জন্য ভলিবলের নেটের উচ্চতা কত হতে হবে? মহিলাদের জন্য নেটের উচ্চতা হতে হবে কত? 2.24 মিটার, 2.24 মিটার হতে হবে। পুরুষদের ক্ষেত্রে তাহলে কত হতে হবে? না, পুরুষদের ক্ষেত্রে হতে হবে 2.43 হতে হবে। আর হচ্ছে নেটটা চওড়া হচ্ছে 1 মিটার হয়। আর কি জানতে হবে? চামড়ার যে বলটা থাকে ভলিবল, সেটার পরিধি 65 থেকে 67 সেন্টিমিটার এবং ওজন 260 থেকে 280 গ্রাম রাখা হয়। এগুলো জেনে রাখবে, এগুলো থেকেও আসতে পারে কোশ্চেন। ভারতের 2011 সালের আদমশুমারিতে জনসংখ্যা গণনার সময় কয়টি প্রশ্ন করা হয়েছিল? 2011 সালে যখন আদমশুমারি হয় তখন সে সময় কয়টি প্রশ্ন করা হয়েছিল? টোটাল সেখানে 29খানা প্রশ্ন করা হয়েছিল। কোন বছরে ভারতীয় সংবিধান 11তম মৌলিক কর্তব্য যোগ করেছিল? প্রথমে 10খানা মৌলিক কর্তব্য ছিল, তার পরবর্তী আরেকখানা যোগ করা হয়েছে, সেটা হচ্ছে 2002 সালে যোগ করা হয়েছে। 37 নম্বর কোশ্চেন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ড্যাশ উপজাতি ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠীগুলির মধ্যে একটি? ভারতের বৃহত্তম উপজাতীয় গোষ্ঠীগুলির মধ্যে একটি, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ভিল উপজাতি। তারপরে 38 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরটি মানুষের জন্য উপযুক্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ? বলো। এবং সেই সঙ্গে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই দেরি করছো কেন? লাইকটা করতে দেরি করছো কেন? ক্লাসে জয়েন মাত্রই লাইকটা করে দাও। লাইকটা করে দিলে আমাদেরই ভালো লাগে, লাইক দেখলে যে এতজন ক্লাস দেখেছে, এতজন লাইক করেছে, তাহলে ক্লাসটা তোমাদের ভালো লাগছে বুঝতে পারবো আমরা। তোমাদের যে ভালো লাগছে কি খারাপ লাগছে, লাইক এবং কমেন্ট এই দুটোর মাধ্যমেই আমরা তো বুঝতে পারি। তো সেগুলো একটু করো, তাহলে পরবর্তী ক্লাস নিয়ে আসা আমরা আগ্রহ হয় আমাদের, যে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিই। তাছাড়া না করলেও কিন্তু আমরা ক্লাস দিয়ে যাব, ক্লাস বন্ধ হবে না, ঠিক আছে? ক্লাস এইভাবেই কন্টেন্ট আমরা তোমাদের জন্য দিয়ে যাব। এবং সেই সঙ্গে পিডিএফ তো আমাদের পাচ্ছ টেলিগ্রামে ফ্রিতে, এই ক্লাসের পিডিএফ। তো এটা বলো অ্যান্সার কী হবে? ট্রপোস্ফিয়ার, অপশান নাম্বার 1 ট্রপোস্ফিয়ার, যেটা আমরা রয়েছি এখন বর্তমানে। এই স্তরটাই তো সব থেকে উপযুক্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কি না? ট্রপোস্ফিয়ারের পরে রয়েছে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলো মনে রাখবে। 39 নম্বর দেখো, শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? শিক্ষার্থীদের জন্য স্কুল অন হুইলস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? এটা করেছে মণিপুর রাজ্য। তারপরে 40 নম্বর, তোতারাম শর্মা একজন বিখ্যাত ড্যাশ বাদক। তোতারাম শর্মা একজন বিখ্যাত পাখাওয়াজ বাদক। টোকিও অলিম্পিক 2020 পদক তালিকায় ভারতের স্থান কী ছিল? 2024 প্যারিস অলিম্পিক চলে গেল, যেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, ক্লাস করেছি। যারা দেখোনি তারা কিন্তু অনেক মিস করবে, কারণ ওখানে বিস্তারিত আলোচনা করেছি, A to Z অলরেডি সব কিছু আলোচনা করা রয়েছে। দেখোনি যারা অবশ্যই দেখে নেবে। 2020 থেকেও কোশ্চেন আসতে পারে, তার জন্য সেটাও দিয়েছি আজকে। তো এটা হয়ে যাবে 48 নম্বর স্থান ছিল, যেখানে মোট পদক সংখ্যা ছিল 7টা। ভারতের পদক সংখ্যা ছিল 7খানা, স্বর্ণ ছিল 1টা, রৌপ্য ছিল 2টো এবং 4টা ছিল ব্রোঞ্জ, ঠিক আছে? 42 নম্বর দেখো, জীব মিলখা সিং কোন অনুষ্ঠানের বিশেষত্ব করেন? জীব মিলখা সিং গল্ফের সাথে যুক্ত। 43 নম্বর দেখো, 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের
কামিরিতা শেরপা, বলো, 29তম বার এভারেস্ট জয় করে। কামিরিতা শেরপা, যিনি হচ্ছেন নেপালের বাসিন্দা, নেপালের অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। দীপা শশীন্দ্রন রাধারেড্ডি নিম্নলিখিত ভারতীয় নৃত্যগুলির মধ্যে কোনটির সাথে যুক্ত? এই তিনজনই কিন্তু কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। কে আকবরের নির্দেশে মাজারের দলিল তৈরি করেছিলেন? আকবরের নির্দেশে মাজারের দলিল তৈরি করেছিল তিনি হচ্ছেন শেখ মুবারক, অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। মালদ্বীপের রাষ্ট্রীয় ধর্ম কি? মালদ্বীপের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভা থেকে ড্যাশ সদস্য এবং রাজ্যসভা থেকে ড্যাশ সদস্য নিয়ে গঠিত হয়? পাবলিক অ্যাকাউন্ট কমিটি, বলো। এটা হচ্ছে সদস্য লোকসভা থেকে নেওয়া হয় 15 জন, আর রাজ্যসভা থেকে নেওয়া হয় 7 জন। রেস দি টিকিট একটি আত্মজীবনী, যা লিখেছেন, কে লিখেছেন? এটা লিখেছেন অমৃতা প্রীতম লিখেছেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিপ্লবী পর্যায়ের সময় মুজাফরপুরের একজন জেলা ম্যাজিস্ট্রেটের উপর একটি হত্যা প্রচেষ্টার ফলে 1908 সালে আলিপুর ষড়যন্ত্র উন্মোচিত হয়। সেই ম্যাজিস্ট্রেটের নাম কি ছিল? 1908 সালে ম্যাজিস্ট্রেটের উপর একটা হত্যার প্রচেষ্টা, বলো। তার নাম ছিল হচ্ছে ডগলাস কিংসফোর্ড। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর কোশ্চেন। খরচের, এটা অর্থনীতি থেকে কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খরচের ফ্যাক্টর হিসাবে নেট জাতীয় পণ্যের অপর নাম কি? নেট জাতীয় পণ্যের অপর নাম হচ্ছে জাতীয় আয়, অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট টোটাল আজকের 50খানা কোশ্চেন। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করনি তো দেরি করছো কেন? লাইকটা তো করে দাও, ক্লাসটা তো শেষ হয়ে গেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার তিনটে তো অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে রেখেছো। যদি না করে রাখো তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও। এই ধরনের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলেই পাবে, জেনারেল অ্যাওয়ারনেসের ইম্পর্টেন্ট ক্লাস। প্রত্যেক এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু আমাদের দেওয়া হয় এই আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। এবং সেই সঙ্গে আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও যদি যুক্ত না হয়ে থাকো যুক্ত হয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানেও কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে। এখানে সমস্ত রকম চাকরির আপডেটও দেওয়া হয় আমাদের ওই চ্যানেলগুলোতে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে চাকরির যা কিছু আপডেট সেগুলো টেলিগ্রামে দেওয়া হয়। এবং এই পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও তো অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, হাই লিখে মেসেজ করবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।